কি পরম সৌভাগ্য আমার, সবার সাথে দেখা হয়ে গেল অবশেষে। আপনাদের যদি আসতে দেরি হইতো আমি নিজে গিয়ে আপনাদের সাথে দেখা করতাম। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আসলে এই বিষয়ে অনেক ভালো মানুষ, একজন এমপি হয়ে সাধারণ মানুষের নাম মনে রাখাটা এটা বিশাল ব্যাপার। একদম ঠিক কথা কইছিস চাচা। এত দিন যে তুই তুকারি করলো না আমার সাথে, সেই তুই তুকারি থেকে সরাসরি একদম তুমি, তারপরে আবার বলতেছেন আমার সাথে করা সবার নাই আপনি মাইনে নেবেন, স্বীকার করতেছেন। আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এই যে টাকাটা তারা দিলাম না, কি দিছি, ইনভেস্ট করছি, এটা লাভ সহ পুরো টাকা ফেরত আসবে। আমি আজকে আপনাদের সবাই এখানে ডাকছি একটা বিশেষ উদ্দেশ্যে। একটা কথা আমি আপনাদের সবাই বলতে চাই, আমার বিশ্বাস এই কথাটা শোনার পরে আপনারা সবাই অনেক খুশি হইবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই গ্রামে আমি একটা স্কুল বানাবো। একবার চিন্তা করে দেখেন, বর্তমানে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চারা যে স্কুলে যায়, এই স্কুলটা এখান থেকে কত দূরে। এই গরমের মধ্যে এক একটা পোলাপান হাইটা স্কুলের মধ্যে যায়, যাইতে যাইতে পোলাপান ঘাইমা ভিজে অতিষ্ঠ হয়ে যায়। এই জন্য তো অনেক স্কুলে যাওয়াই ছেড়ে দিছে। আমরা আমাদের গ্রামে যে স্কুলটা বানাবো, এই স্কুলে আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে কোনো টাকা পয়সা ছাড়া বিনা বেতনে লেখাপড়া করব। একবার চিন্তা করে দেখেন, আমরা আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে যখন শিক্ষা ঢুকাই দিতে পারবো, তাদেরকে শিক্ষিত বানাবো, তাদের মনের মধ্যে জ্ঞান ঢুকাই দিতে পারবো, ভবিষ্যতের কোনো দিন আমাদের এই প্রজন্মরে কেউ গোলাম বানাইতে পারবো না। এটা তো খুব ভালোই উদ্যোগ। তা স্কুলটা বানাবা কই? আর স্কুলটা বানাতে গেলেও তো অনেক টাকা পয়সা লাগবো, সেই সব টাকা পয়সা বা কই পাইবা? স্কুল বানাতে টাকা পয়সা লাগবো কথা ঠিক আছে, টাকা পয়সা যেটা লাগবে সেটা সরকারের কাছ থেকে পাওয়া যাবে। সমস্যা হইতেছে স্কুল বানাই তো জমি লাগবো। আমার কাছে তো কোনো জমি নাই। সরকারের কাছে আগে একটা জমি দেখাইতে হইব, তারপর সেই জমির উপরে স্কুল বানানোর জন্য সরকার টাকা দিব। সেই কারণে মূলত আপনাদের সবাই ডাকা। আমি চিন্তা করছি কি, আমরা গ্রামের সবাই মিলে যদি চাঁদা তুলি, সেই চাঁদা দিয়ে আমরা একটা জমি কিনবো, তারপর সেই জমি দিয়ে সরকারের কাছে আবেদন করবো, সরকার টাকা দিলে সেই টাকা দিয়ে আমরা স্কুলটা বানাই ফেলবো। বাহ 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 বাহ, হাবিব মিয়া ভালোই তো নাটক সাজাইছো। একটা স্কুল তৈরি করবা, তার জন্য আবার আমাদের কাছে চাঁদা চাইতে এসছো। আরে চেয়ারম্যান হওয়ার আগে তো বলছিলা আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো ভালো কাজ করে দিবা, আমাদের সব সমস্যার সমাধান করে দিবা। এখন সব উল্টে গেল। একটা স্কুল বানানোর ক্ষমতা তোমার একার নাই, নাকি অন্য ধান্দা? চেয়ারম্যান হওয়ার পর আবার চাঁদাবাজি শুরু করে দিলা। ছি 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 ছি। একদম ঠিক। আমরা গ্রামবাসী মিলে যখনই চেয়ারম্যানের কাছে কোনো দাবি নিয়ে আসতাম, সে আমাদের নানা অজুহাত দেখাই খালি হাতে ফিরিয়ে দিত। আর এখন তো আবার স্কুল করার নামে চাঁদা চাইয়ে বসলো। এইসব ধান্দা বাদ দাও। এই ধান্দা বাদ দিয়ে যদি পারো আমার জন্য ভালো কিছু করার ব্যবস্থা করো, আমার জন্য ভালো কাজের ব্যবস্থা করো। আমাদের সবাই যা সমস্যা আছে সব সমস্যার সমাধান করার চেষ্টা করো। শুধু মুখে বড় বড় কথা বললেই তো আর হইব না, কাজে তো সেটা করতে হবে নাকি? আমার শুধু শুধু আপনারা ভুল বুঝতেছেন। আমি কিন্তু দিন রাত সারাদিন শুধু আপনাদের মঙ্গলের কথা চিন্তা করি। আমি যে স্কুল বানানোর সিদ্ধান্তটা নিছি, সেটা তো আপনাদের কথা চিন্তা করে নিছি। স্কুলে কে পড়বো? আপনাদের ছেলেমেয়েরা পড়বো, তারাই তো আপনাদের ভবিষ্যৎ। তাদের জন্য একটা স্কুল বানায় তাদেরকে আমি শিক্ষিত বানাইতে চাই। আর চাচা যান, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি তো মুরব্বী মানুষ। যে কোনো কাজ করতে একটা সময় লাগে না? হুট করে তো কোনো কিছু করে ফেলা যায় না। আমি আপনাদের সব দাবি দাওয়া নিয়ে কাজ করতেছি, আমার হতে শুধু একটু সময় লাগতেছে। এই সময়টা কি আপনারা আমার দিবেন না? আমাদের ভালো করবা বইলা আবার আমাদের কাছে টাকা চাইও না। তুমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের তো কোনো উপকারে আসতে পারলে না। আমরা কত ধৈর্য ধর্ম কাও, তোমার চেয়ারম্যান বানায় তো আমাদের কোনো লাভ হলো না। আমার তো মনে হয় এর চেয়ে আগের চেয়ারম্যান অনেক ভালো ছিল। এটা আপনি কি করেন চাচা? আমি চেয়ারম্যান হওয়ার পরে আপনাদের কারো কোনো উপকার করি নাই, এরকম একটা কথা আপনি কইতে পারলেন? তার উপরে ওই জোচ্চোর, ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের লগে আমারে মিলাইলেন, আমার উপর থেকে ভরসা তুলে ফেললেন। আপনারা ভুইলা গেছেন ওই চেয়ারম্যান আপনাদের সবার জমি জমা দখল করে রেখে দিছিল, আর তার সাথে মিলাইতেছেন আমারে। কত ওই যে কাজ করতেছো এটা তো দেখতেই পাইতাছি। শোনো আবির ভাই, তোমারে আমরা সাপ সাপ কইয়া দিতেছি, আমরা তোমার এই স্কুল বানানোর কাজে কেউ সাহায্য করতে পারবো না। তুমি নিজের দিয়ে কিছু করতে পারো তাইলে করো, না হলে করিও না। আমরা তোমারে কেউ সাহায্য করতে পারবো না। এই তোমার সবাই কি কও? আমাদের উপকার করতে আবার আমাদের কাছে চাঁদা চাইতে আসো না। আমিও নাই, যার যা ইচ্ছে সে করুক। এখন আবার আসছে স্কুল করব। আরে ভাই, যার পেটে ভাত নাই তারে তুমি স্কুলে পাঠাই শিক্ষিত বানাইতে চাও? হ্যাঁ, যদি পারো আমাদের জন্য একটা ফ্যাক্টরি খুলিয়ে দাও, আমরা কাজ কাম করিয়া ডাইল ভাত খাইয়ে বাইছি। তোমরা সবাই খালি আমারে ভুলই বুঝতেছো।
এই যে তুমি একটা ফ্যাক্টরির কথা বললা, দিলাম আমরা এখানে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে কি উপকার হইব? তোমার ছেলে মেয়ে যদি লেখাপড়া না জানে ফ্যাক্টরিতে কোনো কাজ করতে পারবে? গিয়ে তো আবার সেই লেবারের কাজই করতে হইব। স্কুলে লেখাপড়া করে তোমার ছেলে মেয়ে যদি শিক্ষিত হয়, তখন তারা ফ্যাক্টরিতে ম্যানেজার হইব, কর্ম করতে হইব, বড় চাকরি করবো, বড় বড় বেতন পাইব। আপনারা সবাই আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, আমার উপর ভরসা রাখেন। আমাদের গ্রামের জন্য একটা স্কুল খুব দরকার। একবার যখন আমরা স্কুলটা বানায় ফেলবো, দেখবেন আশেপাশের 10 গ্রামে আমাদের গ্রামের সুনাম ছড়ায় পড়বো। আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি যদি স্কুলটা বানাইতে পারো একা বানাও, আর না পারলে বানাইও না। এর মধ্যে আমাদেরকে জড়াইতে এসো না। এখানে বসে খামাখা আমাদের কোনো লাভ হইব না, যত সব ধান্দামি। হাই চলো। আপনারা আমার কথা শুনেন। আব্বা, গ্রামের মানুষজন আমার ভুল কেন বুঝতেছে? ওরা কেন বুঝতে পারতেছে না আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি সত্যি মানুষগুলোর ভালো করার জন্যই করতেছি। আমি যে স্কুলটা বানাইতে চাইতেছি, এটাকে আমি আমার জন্য বানাইতে চাইতেছি, অথচ গ্রামের মানুষজন বলতেছে আমি নাকি স্কুল আমার স্বার্থের জন্য বানাইতেছি। এটা কেমন কথা কও? বাবারে, ক্ষমতায় থাইকা সবার মন জয় করা যায় না। তুই যে জিনিসটা এত সহজ মনে করতেছস, বাকি সবাই এই জিনিসটার অনেক কঠিন মনে করতেছে। আমরা সবাই দিন আনি দিন খাই, এই জন্যই তারা ভাবতেছে তুই স্কুল বানানোর জন্য যদি তার কাছে চান্দা চাস, এই জন্যই তাগো মনের মধ্যে একটা খটকা। এখন তুই যদি পারস কিছু কর, আমি এই বিষয়ে কোনো কথা কমু না। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে চেয়ারম্যান সাহেব, এত করে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? এত তড়িঘড়ি করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাবা, চেহারা দেখে তো মনে হচ্ছে খুব রেগে আসছো। অবশ্য রেগে থাকারই কথা। শুনলাম স্কুল করার জন্য নাকি জায়গা খুঁজে পাচ্ছ না, এটার জন্যই টেনশন। তো টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। আমি এই গ্রামের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার একটা মাত্র কাজ, সেটা হচ্ছে এই গ্রামের উন্নতি করা, এই গ্রামের ভবিষ্যৎ আরো সুন্দর করা। এই গ্রামের ভবিষ্যৎ কারা? গ্রামের যে ছোট ছোট বাচ্চারা, এরাই তো গ্রামের ভবিষ্যৎ। গ্রামে একটা স্কুল নাই, এই বাচ্চাগুলো কষ্ট করা কত দূরে যায়, এই কারণে অনেক বাচ্চা স্কুলেই যায় না। সেজন্য আমি চাইতেছি একটা স্কুল বানাইতে, যাতে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা কাচ্চা লেখাপড়া করে শিক্ষিত হয়, তাদের ভবিষ্যৎটা সুন্দর হয়, যেন কোনোদিন এই গ্রামের মানুষ আর কারো গোলামি না করে। এই কথাগুলা গ্রামের কোনো মানুষ আমি বইলা বুঝাইতেই পারতাছি না। এত তাড়াতাড়ি হার মেনে নিলা? তোমাকে এভাবে মানায় না। আমি হার মাইনা গেছি এই কথা আপনারা কে কইল? আমি গ্রামের মানুষজনরে আবারও বুঝাবো, আবার তাদেরকে ডাইকা মিটিং করবো, লাগলে 100 বার বুঝাবো, কিন্তু এই গ্রামে একটা স্কুল আমি কইরাই ছাড়বো। শোনো, এত বুঝে আমার মনে হয় না কোনো লাভ হবে। তার থেকে ভালো আমি তোমাকে একটা উপকার করতে পারি। আপনি আপনি আমার উপকার করবেন? আপনার কথাবার্তা না আমি কোনো কিছুই বুঝতে পারি না। আমার ক্ষতি করার জন্য এতদিন উঠা বেড়া লাগলেন, আমার জন্য জুতার মালা পর্যন্ত বানাইছেন, আর সেই আপনি এখন আমার উপকার করতে চান? হ্যাঁ, করব। তুমি একটা ভালো কাজ করতে চাইছো, আর সেই ভালো কাজে যদি আমিও তোমার সাথে সামিল হতে পারি, তাহলে ক্ষতি কই? এটা তোমারও স্বপ্ন পূরণ হলো, আর আমারও তোমাকে উপকার করার মতন একটা সুযোগ পাওয়া হলো। দয়া দেখাইতেছেন আমারে? আপনার আর আপনার বাবার দয়া আমার লাগবো না। এই গ্রামবাসী মানুষের দোয়া আছে আমার সাথে, এটাই আমার জন্য যথেষ্ট। দয়া কেন ভাবছো? তুমি একটা ভালো কাজ করতে চাইছো, আর সেটাতে যদি আমি একটু সাহায্য করতে পারি, এটা তো কোনো ক্ষতি নেই। তাই আমি বাবাকে বলে তোমার জন্য একটা জমির ব্যবস্থা করে দেবে। তুমি আর না করো না। না না, আপনার কাছ থেকে অথবা আপনার বাবার কাছ থেকে কোনো রকমের কোনো সাহায্য নেওয়ার দরকার আমার নাই। এই গ্রামের মানুষের উন্নতির জন্য যেহেতু আমি চিন্তা করছি একটা স্কুল বানাইতে হবে, আমি যেমনে পারি আমি স্কুল বানানোর ব্যবস্থা করবই, ম্যানেজ করে নিব আমি। কিন্তু আমার উপকার করার জন্য আপনারে কষ্ট করতে হবে না। শোনো, সব কিছু না আবেগ দিয়ে ভাবতে নেই, মাঝে মধ্যে একটু বিবেক দিয়েও চিন্তা করতে হয়। এখন যদি আমি তোমাকে এই হেল্পটা করি, এতে কিন্তু তোমার কোনো লস নেই।
উল্টো তোমার ভালোই হবে। তাই আমি যেটা বলছি সেটা শোনো। বাবার থেকে এই সাহায্যটা তুমি নাও, এতে তোমারই লাভ। তুমি গ্রামের মানুষদের জন্য একটা স্কুল তৈরি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এতবার করে বলতেছেন, একবার তো আপনার কাছ থেকে উপকার নিয়ে দেখাই যায়। আসলে আমি কি চাই বলেন, এই গ্রামের মানুষের উন্নতি হোক, এতটুকুই তো আমি চাই। এটার জন্য যা কিছু করা দরকার, যে কোনো মানুষের সাথে যদি বোঝাপড়া করতে হয়, আমি করার জন্য রাজি। আপনি বলেন, আপনার বাবার সাথে কথা বলে দেখেন, উনি যদি স্কুলের জন্য জমি দিতে রাজি হয়, তাহলে আমি জমিটা নিব। আপনি কোনো টেনশন করেন না, জমির টাকা আমি আস্তে আস্তে শোধ করে দিই। থ্যাংক ইউ আমাকে উপকার করতে দেওয়ার, এটা সুযোগ করে দেওয়ার জন্য। তুমি কোনো টেনশন করো না, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি আজকেই বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, আপনি কথাটা বলে দেখেন, জমিটার ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে আমি সাথে সাথে স্কুলের কাজ ধরে ফেলবো। হ্যাঁ, টেনশন করো না, আমি জানাই দেব। কই আপনাদের নতুন চেয়ারম্যান তো আসে না, তার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। মনে হয় না যে আর আইব। সামান্য এই ইলেকশন নিয়ে রেষারেষি। দেখেন, আমরা কিন্তু ওই সমস্ত কিছু মনে রাখি নাই। আমরা দুই ভাই সব ভুলে যায় এই যে আপনাদের সেবায় নামে পড়ছি। ভাইজান, হুম, আসলে ওরা তো বিষয়টা বুঝতে পারে নাই। শোনো মেয়ারা, তোমরা যে আমারে নির্বাচনে ভোট দেও নাই এটা কিন্তু আমি জানি, যার কারণে আমি হাইরা গেছি। এই বিষয়গুলা কিন্তু আমরা দুজনে মাথায় রাখি না। এই যে আমার ভাইজান চাইতেছিল যে এই এলাকায় একটা ফ্যাক্টরি করবো। ফ্যাক্টরি করলে ওই ফ্যাক্টরিতে তো এই এলাকার মানুষজনই কাজ করবো, কি ভাইজান? হুম। আচ্ছা, এখন তোমরা খুশি তো? হ্যাঁ হ্যাঁ, ও সবাই খুশি। এমপি সাহেব তার ভাই কত বড় মনের মানুষ দেখছো, আমাদের জন্য এখন ফ্যাক্টরি চালু করে দিতেছে, যাতে আমরা কাজ কাম করিয়া ডাইল ভাত খাইয়ে বাঁচতে পারি। আর যারে আমরা এত কষ্ট করিয়া ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলাম, সে আসছে আমাদের জন্য স্কুল কইরে দিব, তাও আবার আমাদের কাছ দিয়ে চাঁদা নিয়া। তুমি একদম ঠিক কথা কইছো। আসলে ফ্যাক্টরি কেন, গ্রামে যে যখন বিপদে পড়তেছে তাদেরকে ডাইকা নিয়ে যায় সাহায্য করতেছে। এটা তো বিশাল মনের ব্যাপার। আপনি একমাত্র আমার জন্য ভাবলেন, সত্যি আপনার মতো মানুষ হয় না। দেখো, তোমরা হয়তো ভাবতেছো যে এখানে কেন ফ্যাক্টরিটা করতেছি। আল্লাহ দিলে আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। আরো 2-4টা ফ্যাক্টরি তো আমার আছে না। কিন্তু আমি গ্রামে কেন ফ্যাক্টরি করব? তোমাদের জন্য। আমার হয়তো 2-4টা পয়সা আসবে, কিন্তু তোমরাই তো এখানে চাকরি বাকরি করবা। এই গ্রামের যদি 200-400 লোক সেখানে চাকরি করে, লাভ না? গ্রামেরই তো লাভ। এমপি সাহেব, এমপি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, এমপি সাহেব, এমপি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে থামো থামো থামো, তোমরা আমার নামে স্লোগান দিতেছো কেন? স্লোগান আমার পছন্দ না। আমার যেটা দরকার এই গ্রামের মানুষের ভালোবাসা, আর আমি কিচ্ছু চাই না। তাহলে ভাইজান, আগামী শুক্রবারে ফ্যাক্টরির কাজটা তাহলে ধরে ফেলে। আর এই শোনো মেয়েরা, ওই যে ফ্যাক্টরির কাজটা শুরু হইব, আরে এই ফ্যাক্টরি তো কাজ কাম তোমরাই করবা। তারপর যখন কমপ্লিট হয়ে যাব, তখন তোমরা এখানে কাজে ঢুকে পড়বা, ইনকাম করবা। যাক, আমার আর আমার ভাইজানের মনের মধ্যে তো আর কোনো দুঃখ কষ্ট নাই, এইটা তো বুঝতে পারছো। এখন শোনো, ওই যে তোমাকে নতুন চেয়ারম্যান রে গিয়ে এই সুখবরটা দিও, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিন। ঠিক আছে, তাইলে রাইত হয়ে গেছে তো, যাও তোমরা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাইজান, কাজ হইতেছে আস্তে আস্তে। চল। আপনার কি হইছে? এনে গাছের লগে ঢেলান দিয়ে খাড়া রইছেন? হ্যাঁ, কালকে থেকে কিচ্ছু খান নাই, কাজেও যাইতেছেন না। কি হইছে কোন তো? আমার কি হয়েছে সেটা যাই না, তুই কি করবি? আমার চোখের সামনে থেকে সরে যা। আপনার সাথে কোনো কথাই কওয়া যায় না। কদিন থেকে কথা কইলে আপনি খালি রাগারাগি করেন। কোন তো কি হইছে? আচ্ছা বাদ দেন এগুলো, চলেন খাইতে, চলেন ঘরে চলেন। আমার ক্ষুধা নাই, আমি খামু না। খিদা নাই মানে?
আপনার কোনো কথা শুনবো না। আপনি চলেন তো এখন ঘরে, আপনার আমি খাওয়ান দিতেছি। ঢং দেখাস, আমার সাথে ঢং মারাস তুই? 7 বছর ধরে তোর সাথে সংসার করতেছি, এতবার কইরা কইলাম আমার একটা সন্তান দে, সন্তান দে, কই আমার তো কোনো সন্তান দিতে পারলি না। এখন ঢং দেখাইছো, ক্ষুধা লাগছে কয়টা খায় নেন, আমার এই প্রীতি লাগবো না। আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন আমার সাথে। 7 বছর ধরে আপনার সাথে আমার সংসার, কই কোনোদিন তো এমন কথা কর নাই যে আমার বাচ্চা হয় না দেখে আমি ঢং দেখাইতেছি, আপনি আমার সাথে থাকবেন না, আপনি নতুন করে বিয়ে করবেন। কই কোনোদিন তো এইসব কথা কর নাই। আপনি আরো কইছেন বাচ্চা না হলে কি হইছে, আমাদের সংসার আমরা করবো, আল্লাহ দিলে একদিন হইব। আমি কান্নাকাটি করলে আপনি আমারে বুঝাইছেন, আর আজকে কইতেছেন আপনি বাচ্চা না হইলে আপনি নতুন করে বিয়ে করবেন। আমার বাচ্চা হয় না এটার জন্য কি আমার কম কষ্ট? এটার জন্য কি আপনার একা কষ্ট? একটা মেয়ের বাচ্চা হন, এটা তার তো জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো যে তার একটা বাচ্চা হবে। আর আপনি সেইগুলো নিয়ে আমার সাথে মারামারি করতেছেন, রাগারাগি করতেছেন। আপনার লজ্জা করে না ঘরের বউর সাথে আপনার এরকম রাগারাগি করতে, ঝগড়া করতে? কিরে, তুই আমার সাথে মুখে মুখে তর্ক করতেছ? সাহস খুব বাইরে গেছে, মাথায় রাখি তো, তাই তুমি হুঁশ পাইতেছ না। কেমনে করে মাথার থেকে পায়ে ফেলাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোরে সাফ কয়ে দেই, আমি কয়েকদিনের মধ্যে বিয়ে করতেছি, দ্বিতীয় বিবাহ। আর তুই কি কইলি লজ্জা করে না? কেমনে লজ্জা করতে হয় সেটা আমি খুব ভালো। সি 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 দোলা ভাই, আপনি আমার বোনের গায়ে হাত তুলতেছেন? সি 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 সি, আপনি যে এমন ছোট লোকের মতো ব্যবহার করেন এটা তো আমি কোনোদিনও ভাবতেও পারি নাই। আমার এই বোনটা 7 বছর ধরে আপনার সাথে সংসার করতেছে, সারা জীবন সে বাড়ি থেকে মুখ বড় করে বলছে তার জামাই তারে রানীর মতো করে রাখছে। আর আজকে আমি নিজের চোখে দেখলাম আমার বোনটারে আপনি কেমন রানী বানিয়ে রাখছেন। আপনি নিচে নামতে নামতে এত ছোট লোক হয়ে গেছেন, আমার বোনের গায়ে পর্যন্ত আপনি হাত তোলেন। শালা বাবু, আমার পরিবারের কোনো বিষয় নিয়ে আমি তোমার সাথে আলাপ করতে চাই না। তারপরেও তুমি যখন চলে আসছো তাহলে শুনে রাখো, তোমার বোন আমার তো স্বামী হিসাবেই মানে না, কোনো কথাই শুনতে চায় না, মুখে মুখে তর্ক করে, প্রত্যেকটা কথার জবাব দেয় কথা দিয়ে কথায়। তারপরে তুমি যখন চেয়ারম্যান হয়েছো তারপর তো সে ভুলে গেছে আমি তার স্বামী, সে এখন চেয়ারম্যানের বোন। ভাই তুই তার কথা বিশ্বাস করিস না, আমি কোনো দিন তার সাথে মুখে মুখে তর্ক করি নাই। সেই যখন ইচ্ছা তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ঝগড়া করতেছে, মন চাইলে গায়ে হাত তুলতেছে, আমি তার সাথে একটা কথাও বলি না। আজকে 7 বছর ধরে সংসার করি, আমার বাচ্চা হয় না, সেই জন্য সে এই কয়েকদিন ধরে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আগে কোনোদিন এইসব কথা বলেও নাই। হ্যাঁ, আজকে নতুন সিদ্ধান্ত নিছে সে নাকি বিয়ে করবো আরেকটা। এটা তুই কি করলি বুবু? দুলা ভাই, বুবু যে কথা বলছে এটা কি সত্যি? 7 বছর আমার বোনের সাথে সংসার কইরা আপনি এখন নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নিছেন? হ্যাঁ, আমার বোনের যে বাচ্চা হয় না এটা কি তার একার দোষ? সমস্যা তো আপনার মধ্যেও থাকতে পারে। আমি কতবার করে বললাম চলেন যাই ঢাকায় নিয়ে একটা বড় ডাক্তার দেখায় নিয়ে আসি, কিন্তু না, আপনি তো কোনোভাবেই ডাক্তারের কাছে যাবেন না। সমস্যা আছে কি সেটা তো আপনি বের করবেনই না, উল্টা বাড়িতে বৈশা বৈশা আমার এই বোনটার উপরে আপনি দোষ দিবেন, নির্যাতন করবেন, আর আজকে তো হাতি তুলছেন। শোনো, সমস্যা আমার না, সমস্যা হইতেছে তোমার বোনের। এই কথা এলাকার সবাই জানে, তুমি যদি এখন স্বীকার না করো এই বিষয়ে তো আমার কোনো কিছু করার নাই। এইভাবে তো আর পরিবার চলতে পারে না, পরিবারের তো একটু আগায় নিতে হইব। আমার তো একটা বাচ্চার দরকার, এই জন্য তো আমার একটা বিয়ে করতে হইব। আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। আমি তো এখানে অন্যায়ের কিছু দেখতেছি না। আপনার কাছ থেকে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় ওটা আমার শেখা লাগবো না। আপনি আমার বোনরে যেহেতু বিয়া করছেন, 7 বছর পর্যন্ত সংসার করছেন, বাকি পুরোটা জীবন আমার এই বোনের সাথে আপনারা সংসার করতে হবে। আমার বোনের অনুমতি ছাড়া আপনি ভুলেও অন্য কোনো নারী এই সংসারে আনার কথা চিন্তাও করবেন না। আর এই যে আমার বোনের গায়ে হাত তুলছেন না আজকে, এটা এখানেই শেষ। আর জীবনে কোনো দিন আমি যদি খালি শুনি আপনি আমার বোনের গায়ে হাত তুলছেন, তাহলে আপনি আমার আসল চেহারা দেখবেন। আমি ভুইলা যামু আপনি আমার বোনের জামাই। তার সাথে কথা বলে কোনো লাভ নেই, চল তুই ঘরে চল, কিছু খাবি? না রে বাবু, আজকে আর ঘরে যাবো না। আমি আইছিলাম তো করে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আয়সা যে পরিস্থিতি দেখলাম, দাওয়াত দেওয়া তো দূরের বিষয়, কথা বলার মতো আর মুখ হইতেছে না।
তুই তোর মতো করে কদিন পরে বাড়ি থেকে গিয়ে বেড়ায় আসিস, কিন্তু এর মাঝখানে যদি কেউ তোর গায়ে হাত তুলে, তোর উপরে কোনো ধরনের অন্যায় অত্যাচার করে, তুই খালি আমারে জানাবি। তুই সব সময় মাথায় রাখবি তুই একলা না, এই দুনিয়াতে আর কেউ থাকুক না থাকুক তোর একটা ভাই আছে। এই ভাই বাইচা থাকতে কেউ কোনোদিন তোর মনে কোনো দুঃখ দিতে পারবো না, তোর আঘাত দিতে পারবো না, আমি দিতে দিব না। তোর এটা রাখ, নিয়ে গেলাম বই। হ্যাঁ, যেমন ছোট লোক তোমার ভাই, তেমন ছোট লোক হইতেছো তুমি। মিষ্টি আনছে না, ঠোলা বইরা খাও। কয়েকদিনের মধ্যে কেমনে বিয়া কইরা বউ ঘরে আনা লাগে সেটা আমি খুব ভালো করে জানি। আমিও দেখে নেব তোমার ভাই কি করতে পারে। ভাইরে, আমি সব সময় খালি দোয়া দুরুদ করি, আপনি যতদিন আছেন আপনার চোখের সামনে কোনো মতে যাতে আমি না পড়ি। তারপর কেন যে আপনার চোখের সামনে আমি পড়ে যাই, এটা বোধহয় আমার কপালে লেখা, কপালে লেখা। কি আর করার, দেন খুলে দিস। ভাই কি কি করবা? চেন তোমারে কইছি আমার চেন খুলতে। রাখছেন কি লিখে? এটা লোক এটা আমি মুখে, আমার তো বাথরুমে চাপ দেয় নাই, যেটা নিতে হইব। আমি ঠিক আছি। এত বেশি বুঝো কেন তুমি? হ্যাঁ, তোমারে কি আমি একটা বারো কইছি যে তোমার চাপ পাইছে? আমার ওয়াশরুম অনেক চাপ পাইছে, বদলা নিয়ে চলো। আপনার চাপ দিছে মানে আপনার পিছনে পিছনে আমার বদলি নিয়ে যাইতে হইব? আপনি কি আমার এতই পাগল মনে করছেন? আমার যদি টয়লেটে চাপ দেয় আমি তো তারপরও বদলা নেই না। আমি যে আমাকে চেয়ারম্যান সাহেবের যে টয়লেটটা আছে না, কোমোটে বইসা সুন্দর মতো আক্কা দিই। আপনি এক কাজ করেন, আপনি ওই আপনার স্যারের রুমের মধ্যে যে টয়লেটটা আছে ওইখানে কুমোটালা বাথরুম আছে, আপনি সুন্দর করে ওইখানে বইসা বইসা করেন। তারপর কোনো মতে আমার সম্ভব না আপনার পিছনে পিছনে এই বদলা নিয়ে আপনার যাওয়া। এই মাথা মোড়া, আমি আমার স্যারের রুমে গিয়ে কি কম? হ্যাঁ স্যার, আমার হাত কাঁপিয়েছে, আমি আপনার ওয়াশরুম ইউজ করব। হ্যাঁ, তাছাড়া আমার একটা প্র্যাকটিস আছে না? আমার প্র্যাকটিস নাই, আপনার একাই আছে। আই এম ভেরি ভেরি সরি। আপনি যতই বলেন আমি পারিব না, আপনার কাছে আপনি একা করেন গিয়া যান। বুঝছি, ভালো কইরা কইলে তুমি কথা শুনবা না, আমার টিকাটা টান দিতে হইব। আরে পাগল, রান নিচে রান। কি কি শুরু করছেন? আপনার মস্করা বুঝেন না? বন্ধু না, বন্ধু বন্ধুর সাথে একটু মস্করা করা যায় না? এগুলা কয়ে দিতে হয়। একটু শাকসবজি বেশি খাবেন না, তাইলে বুঝবেন বন্ধু তো। আচ্ছা বুঝলাম, কিন্তু আমি আপনার পিছনে পিছনে ধরেন এটা নিয়ে গেলাম, বদলিটা নিয়ে গেলাম, আপনি বসলেন, হাক্কা দিলেন, বাকি কাজটা কে করবো রে ভাই? তোমার সাথে করে কেন নিতে আসি? হ্যাঁ বাইরে এসব মরে যাওয়া ভালো, তারপর আমি যাবো না, আমার পক্ষে সম্ভব না। এই পদ্মা নিয়ে আপনার পিছনে পিছনে যাবো, আপনি হাক্কা দিবেন, তারপর বাকি কাজ আবার করতে হইব। আই এম ভেরি সরি, আমি পারুম না, অসম্ভব। না না, আমি বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আমার আঙ্গুলটা ব্যাখ্যা করতেই হইব, আমার টিকিট টানতেই হইব রে। বুঝে না বোকা বলদ, আমি তো আপনার সাথে আবারও মস্করা করলাম না মান। তো ইয়ে ভাই, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, মান সম্মানের বিষয় বুঝছেন, আমি যে বদনা নিয়ে গেছি, আপনার কাজটা আমি করে দিতেছি, এটা কাউকে বললেন না, কিন্তু আমার মান সম্মান যা আছে সব পাঞ্চার হয়ে যাবো, বুঝেন না? এই তো, হ্যাঁ, গুড বয়, ফলো মি। জি, আগে না নিয়ে আইতেছি। আল্লাহর পুত আবার পাঁচা উস্কে উস্কে আয় তোরে খাইছি রে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আপনারা তো সবই শুনলেন, শুই না একটা সঠিক ফয়সালা দেন। চেয়ারম্যান আমার সাথে যা করতেছে তা কি ঠিক? আমি সংসারে সুখের জন্য একটা বিয়া কইরা ফুটফুটে বাচ্চা চাইতেই পারি, তাতে চেয়ারম্যানের পুরাপুরি মানা। সে আমারে সরাসরি হুমকি দিয়ে গেছে, আমি তার বোন ছাড়া অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। এইরকম একটা ঝামেলা যে হইব সেটা কিন্তু আমি আগেই টের পাইছিলাম। কথাটা তোমার আমি কইতে চাইছিলাম, কিন্তু কইতে পারি নাই। শোনো মজিদ, তুমি মন খারাপ করো না, এটার সমাধান আমি করে দিতেছি। এমপি সাহেব, আপনি দ্রুত সমস্যার সমাধান করেন। আমি তো মহা বিপদে পড়ে রয়েছি। অনেক শখ ছিল একটা ফুটফুটে বাচ্চার মুখ দেখব, এখন যা মনে হইতাছে
আমার এই জীবনে আর কোনো বাচ্চার মুখ দেখা হইব না, সারাটা জীবন হাটকুড়াই থাকা লাগবো। আরে মজিদ, তুমি এত হতাশ হইতেছো কি জন্য? ভাইজান তো কইলো তোমার একটা বিয়া করাবো, সমস্ত দায়িত্ব ওনার। টেনশন করে না, মাইয়া একটা না একটা পাওয়া যাবে। তোমার এখন একটা কাম করা লাগবো। তোমার বউরে সুন্দর করে বোঝাই দিবা যে তার ভাই চেয়ারম্যান হয়েছে, তার মানে এই না যে সে সব ক্ষমতার মালিক হয়ে পড়ছে। বউরে ভালো করে বোঝাবা। বউরে তো ভয় পাওয়ার কিছু নেই। পুরুষ মানুষ কি বউরে ভয় পায় নাকি? হ্যাঁ, এই যদি বউরে তুমি ভয় পাও, লোকজন সৃষ্টি করবো না। চাচা, ছোট মুখে একটা বড় কথা বলি, আমার বউ যদি আমার লগে এরকম কোনো কর্মকাণ্ড করতো, আমি আমার বউর হাত পা ভাইঙ্গা বাপের বাড়ি পাঠাই দিতাম, পরের দিন আরেকটা বিয়া করে বউ বাড়িতে লয়ে আইতাম, দেখতাম আমার শালা সম্বন্ধী আমার কি করতে পারতো। এখন আপনারাই বলেন আমার কি করণীয়। আপনারা আমারে যা বলবেন আমি সবকিছু মাইনে নিতে রাজি। শুধু একটাই কথা, আমি ওই অপয়ার সাথে কোনোভাবেই সংসার করতে চাই না। মজিদ, মাথাটা ঠান্ডা রাখো, তোমার সমস্যার সমাধান হইব। এই মাসুদ, ওরে কিছু টাকা দে। তুমি কয়েকদিন কোনো জায়গাতে একটু ঘুরে আসবা, আনন্দ ফুর্তি করবা। এরপরে বাড়িতে আইসা বউরে বলবা তোমার নতুন বিয়ের কথা। যদি সে রাজি না হয়, তালাক দিয়ে দিবা। পারবা না নাকি ভয়ে লেজ গুটায় চলে যাইবা? অবশ্যই পারবো। আপনারা যদি আমার পিছে থাকেন, আমি আবার বিয়ে করতে পারবো। আপনারা সব কিছুর ব্যবস্থা করেন, আমি 3 কবুল বইলা একটা বউ নিয়ে আসবো। এরপরে দেখমু কেমনে আমার বাচ্চা না হয়। সাবাস বাঘের বাচ্চা। এই না হইলে হয়। এই দাঁড়ান, এই নাও টাকা, যাও মজা করো, আনন্দ করো। যাও। জি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ, ভাইজান। কি বুঝলি? ভাইজান, তুমি আসলে সব পারো, সবই পারো। মানে শয়তানও তোমার সাথে শয়তানি করতে ভয় পাইব। আমি যে এখানে একা দাঁড়িয়ে আছি, কেউ কি সেটা দেখে নাই নাকি? নাকি ইচ্ছা করে আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছে? আসলে আপনি আমার কাছে কি চান কোন তো? আপনার মতি গতি কোনো কিছু তো আমি বুঝতে পারতেছি না। প্রত্যেকটা দিন আপনি এইভাবে আমার আসা যাওয়া করা রাস্তার উপরে দাঁড়ায় থাকেন, আমার সাথে কথা বলতেছেন। আপনি কেন বুঝতে পারতেছেন না আপনার সাথে এইভাবে প্রতিদিন কথা বইলা সময় নষ্ট করার মতো সময় তো আমার নাই। আমার অনেক কাজ, অনেক দায়িত্ব। তার চেয়ে বড় কথা, এটা তো একটা গ্রাম। গ্রামের মানুষজন যদি একবার খেয়াল করে যে এইভাবে প্রত্যেক দিন আপনার সাথে আমার দেখা হয়, কথা হয়, গ্রামের মানুষজন তো আমাদের দুজনের খারাপ মনে করবে। একটু কথা বলতে চেয়েছি বলে তুমি এতগুলো কথা শুনিয়ে দিলা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে কোনো কথা বলতে হবে না। তুমি যেখানে যে কাজে যাচ্ছিলে যাও, কিন্তু রাতের বেলা একটু পুকুর পাড়ে এসো। তোমার সাথে আমার কিছু কথা আছে। রাতের বেলা পুকুর পাড়ে আসবো মানে? আপনার কি মাথা ঠিক আছে? আপনি এগুলো আবুল তাবুল কি কথা বলতেছেন? আপনি বুঝে বলতেছেন? আমার সাথে আপনার কি এমন জরুরি কথা থাকতে পারে যেটা বলার জন্য রাতের বেলা করে পুকুর পাড়ে যেতে হবে? আপনি এগুলো মাথা থেকে জায়গা ফেলান। আমি রাত করে পুকুর পাড়েও যেতে পারবো না, আর এরকম রাস্তার উপরে প্রতিদিন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। সবসময় তোমার ইচ্ছে মতনই সব কিছু হবে? আমার ইচ্ছের কি কোনো দাম নাই? ঠিক আছে, এখন তুমি যেখানে যাচ্ছিলে যাও, রাতের বেলা পুকুর পাড়ে এসো, তখনই আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো। আমি তো ভালো মুসিবতে পড়ে গেলাম। আসলে আপনার মনের মধ্যে যে কি চলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমাকে আর কষ্ট করে কিছু বুঝতে হবে না, বললাম তো। রাত্রেবেলা পুকুর পাড়ে এসো, আমি সবটা বুঝিয়ে দেবো। আর যদি তুমি না আসো, তাহলে ওই যে বললাম, সারা রাত পুকুর পাড়ে আমি একা দাঁড়িয়ে থাকবো। বাকিটা তোমার ইচ্ছে।
শালা এই বন্দুক দেখায় আমারে দিয়া বহুত উল্টাপাল্টা কাজ করাইছস। আইসকা তোরে খাইছি, তোরে মজা দেখাইতেছে। ভাই তুমি এইখানে, আমি তোমার সব জায়গায় খুঁজতেছি, তুমি আমার ইয়েটা দেখছো? দেখছি তো, বহুবার দেখছি। আরে তুমি উল্টো পাল্টা দিকে তাকাইতেছো কেন? হ্যাঁ, আমি বলতেছি যে আমার গানটা দেখছো নাকি? একটা গান সামলাইতে পারেন না, আবার আইছেন গান ম্যান হইতে না? আরে হয়েছে কি, আমি রুমের মধ্যে রেখে আমি একটু বাইরে গেছিলাম, 1 মিনিটের মধ্যে এসে কি কোথাও নাই। ভাই যদি দেখো আমাকে একটু বলো। দেখছি, এবং গানটা আমার আমার হাতে। এই যে সর্বনাশ, তুমি এটা কি করছো? হ্যাঁ, খবরদার, সামনে আগাইবেন না, বন্দুক ধরবেন না, তাহলে কিন্তু বন্দুক থেকে ফুরুত কইরা গুলি বেরিয়ে যাবো। সেই গুলি আবার ফুরুত কইরা সেই গুলি আপনার পেট দিয়া ঢুইকা পিছন দিয়া বেরিয়ে যাবো। বাহিনীর লক্ষ্মী, তুমি গানটা আমার কাছে দিয়ে দাও। দেখো, হ্যাঁ আমি মানি যে তোমার সাথে আগে একটু অন্যায় করেছি আমি, যাক ভুল হয়ে গেছে, তুমি গানটা আমার দিয়ে দাও। এই বন্দুকের ভয় দেখা, আপনি যা যা করছেন, আমি এখন আপনারা ভয় দেখামু, আমি তা তা করবো, আপনি করতে বাধ্য। ঠিক আছে, বলো কি করতে হবে বলো। বাথরুমে যান, বাথরুমে গিয়া বদনাটা নিয়ে আসেন, পানি ভরে নিয়ে আসবেন, যান। তাই তোমার মাথা কি ঠিক আছে? তোমার সাথে আমি এগুলো করছি কারণ আমার একটা হাত নাই, এই জন্য। আর এক হাতে সবসময় গান থাকতো, আর তোমার তো 2টা হাতে সচল, তুমি কেন এগুলো করতেছো? এই যে আমার একটা মস্কায় গেছে। বুঝলাম তোমার একটা হাত মস্কাই গেছে, কিন্তু আর একটা হাত তো আছে না, দাও। এই ধরলে কিন্তু একদম গুলি করে দেবো, গুলি করে দেবো। এই হাত তো ব্যস্ত, বন্দুক হাতে। শালা পোশালা, তুই আমার সুযোগ পাইয়া সব ব্যবহার করতেছস না? খারে আছেন কেন? যান। ঠিক আছে, যাইতেছি। শালা বন্দুক হাতে বহু বাহাদুরি করছিস, ওরে এখন মজা দেয় যাচ্ছি আমি। কই আমি জানতাম তুমি আসবে, আমি ডাকবো আর তুমি আসবে না, এটা তো হতেই পারে না। দেখেন, আপনার এসব ঘুরা পেঁচা কথা না আমি বুঝতে পারি না। আপনার যা কিছু বলেন আপনি খোলামেলা সরাসরি বলেন, আর আজকে আপনি সব কিছু একদম ক্লিয়ার করে বলবেন। আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। বাবা, এত রাগ? আমি তো ভেবেছি রাগ শুধু একা আমারই আছে, এখন তো দেখি আমার থেকে 1000 গুণের বেশি রাগ তোমার। আমি বুঝতে পারছি, আপনি আসলে ঠিক করে কথাগুলো বলবেন না, এরকমই করতে থাকবেন। আমার অনেক কাজ আছে, আমি গেলাম। আরে এত তারা কিসের? সবে তো মাত্র আসছো, একটু দাঁড়াও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার হাত ধরছেন কেন? আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়িয়ে কথা বলেন। এই হাত ছাড়বো বলে তো ধরিনি, আমি হাত ছাড়া জীবন ধরে রাখতে চাই। দেবে আমাকে সেই সুযোগ? দেখেন, আমি জানি না আপনার মাথার মধ্যে কি চিন্তা ভাবনা চলতেছে, আপনি আসলে কি চাইতেছেন, কিন্তু যে কথাগুলো আপনি আমার বলতেছেন আমার পক্ষে এরকম কোনো কিছু করা সম্ভব না। আপনি এগুলো মাথা থেকে ঝাইরা ফেলেন। এই যে আমি আপনার হাত ধইরা আপনার অনুরোধ করে বলতেছি, আপনি এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাইরা ফালাই দেন। আপনি ভবিষ্যতের কোনোদিন আমার ডাইকে এসব কথাবার্তা বললেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, এই রাতের বেলা এখানে দাঁড়ায় আমি আপনার সাথে এসব কথাবার্তা বলতেছি, গ্রামের মানুষজন দেখলে এগুলো কি মনে করবে? দেখেন দেখেন, আপনাকে চেয়ারম্যানের অবস্থা দেখেন। এই রাতের অন্ধকারে পুকুর পারে আমার মাইয়ার লীলা খেলা করতেছে, আমার মান সম্মান নিয়ে খেলতে একটু অবিবেকে বাধ্য না। দেখেন আপনাকে চেয়ারম্যান। সে আবির সে, তোমারে আমি খুব ভালো ছেলে ভাবছিলাম, আমার ভাই তোমার কাছে হারছে, তাতে করে আমি কষ্ট পাইছি, কিন্তু যত না কষ্ট পাইছি তার থেকে অনেক খুশি হয়েছিলাম যে তোমার মতো একটা ইয়াং শিক্ষিত ছেলে চেয়ারম্যান হয়েছে। ভাই বলে তুমি আমার ভাতিজিরে রাতের বেলা এখানে টেনে আনবা? তোমার চরিত্র এত খারাপ। সে 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 আপনারা সবাই মিলে এগুলো কি বলতেছেন? আমি কেন ওনারে জোর করে এখানে টাইনা নিয়ে আসতে যাবো? উনি তো আমারে বলছে, উনি বারবার করে আমারে বলছে আমার সাথে ওনার খুব জরুরি কথা আছে, এবং সেই কথা শোনার জন্য রাতের বেলা পুকুর পাড়ে যেন আসি। উনি আমার এটাও বলছে যে আমি যদি না আসি উনি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে। আমি শুধুমাত্র সেই কারণে আসছিলাম ওনার কথা শোনার জন্য। আপনারা তো আমার খুব ভালো করে চেনেন, ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, আমি গ্রামের ছেলে, আপনারা সবাই জানেন আমার চরিত্র কিরকম।
আমার উপরে বিশ্বাস রাখেন, ভরসা করেন, আমি সব সত্য কথা বলতেছি। আর চুপ করো, তোমার মতো একটা দুশ্চরিত্র ছেলে আমরা চেয়ারম্যান বলেছি, আমাদের তো ভাবতে লজ্জা লাগতেছে। তোমার উপরে আমরা সবাই ভরসা করছিলাম। সি সি ভাই সি, তুমি এই রাত্রিবেলা আফামনির সাথে এই পুকুর পাড়ে, সি সি ভাই সি, এটা তোমার থেকে কখনো আশা করি নাই আমরা। আরে ও তো এতদিন ভালো মানুষের মুখোশ পরিয়া ছিল, আর আমরা ওরে বিশ্বাস করছি। তুমি তো এই গ্রামের সহজ সরল মানুষকে ভালোবেসে নির্বাচন করো নাই। তুমি কেন নির্বাচন করছো সেটা তো আমি এবার বুঝছি। আমাদের পরিবারের ধ্বংস করার জন্য তুমি নির্বাচন করছো, আমাদের সর্বনাশ চাইছো, তাই না? ভাইজান, ভাইজান দেখো দেখো আমার ভাইয়েরা কিরকম ভয় পাইছে। আমার তো মনে হইতেছে এই চেয়ারম্যান আমার মায়েরা জোর করে এই জায়গায় নিয়ে এসেছে। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা সবাই মিলে একের পর এক কথা বলে যেতেছেন, আমার তো কোনো কথা বলার সুযোগই দিতেছেন না। আমার কথাটা একটু আপনারা শোনেন, যদি আমি অন্যায় করে থাকি তাহলে আপনারা যে শাস্তি দিবেন ওইটা আমি মাথা ব্যথা নিব, কিন্তু আমি যদি কোনো অন্যায় না করে থাকি আপনারা কি একটা নিরপরাধ মানুষকে শাস্তি দিবেন? বাবা বাবা আমি তোমাকে বলতেছি সত্যি। এই কোনো কথা বলতে হবে না তোমার, তুমি চুপচাপ থাকো। তোমার যে ও ফুসলায় ফাসলায় জোর করে এখানে আনছে সেটা আমরা বুঝতে পারছি, শুধু আমরা না, গ্রামের সবাই সেটা বুঝতে পারছে। আবির, গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার ভালোবাসা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, আর তুমি এরকম একটা কাজ করতে তোমার বুকে একটু বাধ্য না? তুমি আমাকে গ্রামের চেয়ারম্যান হওয়ার পর থেকে গ্রামে একটার পর একটা ঘটনা ঘটতেছে। তোমার উপর আমরা ভরসা করছিলাম, তোমার আমরা বিশ্বাস করছিলাম, কিন্তু আজকের ঘটনার পর থেকে তোমার আমাকে চেয়ারম্যান হিসেবে মাইনে নিতে কষ্ট হইতেছে। একটা চেয়ারম্যানের চরিত্র যদি এমন হয় তাহলে সেই গ্রামবাসীর নিরাপত্তা দেবে কিভাবে? হ্যাঁ ঠিকই ঠিক নেই। এখন আপনারে বলেন আমি এখন কি করুম? আমার মাইয়ার মুখে যে চুনকালিটা লাগাইলো, এখন যদি এই গ্রামের অন্য কোনো মায়া হইতো আপনারা কি করতেন? বলেন কি করতেন? বিচার চাইতেন না? তাহলে আমার মায়ের কি বিচার হবে না? থাম, তুই থাম। গ্রামবাসীর পরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আস্থা আছে, তারা এর বিচার করবে। গ্রামবাসী যে বিচার করবে, যে শাস্তি দেবে, এই চেয়ারম্যানের সেই শাস্তি মাথা পেতে নিতে হবে। আপনারা এগুলো কি বলতেছেন? আমি হাত জোর করে আপনাদেরকে বলতেছি, আমার কথা আপনারা একটু বিশ্বাস। কবির ভাই, তুমি আমার ছোটবেলা থেকে চিনো, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তুমি আমার চরিত্র সম্পর্কে জানো না? এরকম একটা মিথ্যা অপবাদ আমার উপরে দিও না, আমার বাবা শুনলে মরে যাইবো। তুই একবার আমার কথা একটু বিশ্বাস করো ভাই। ভাই ছাড়ো মিয়া, চোখের সামনে এত কিছু দেখার পরে আমার চুপ থাকবো, চুপ থাকবো। আর একটা কথা কইবা, তোমার মুখ থেকে আমার একটা কথা শুনতে চাই না, ঠিক আছে? আজকের পর থেকে তোমারে আমরা কেউই আর চেয়ারম্যান হিসেবে মানি না, আনবো না। মা, তুই কোনো ভয় পাস না, গ্রামবাসী সবাই তোর সাথে আছে। তোর সাথে যে কাজটা হয়েছে এটার বিচার গ্রামবাসী এই মাটিতেই করবো। চল মা, ভাইজান চলো। এই সবাই চলো, এক্ষুনি আমরা এমপি সাহেবের বাড়িতে পড়ে, এমপি সাহেবের বাড়িতে বসে পড়া একটা সিদ্ধান্ত নেওয়া হবে, এর আসল বিচার কি হতে পারে। চলো সবাই চলো। চলো চলো চলো। দেখছেন মানুষটারে? আপনারা দেখছেন? একবার দেখেন আমার ভাইয়ের কি অবস্থা। সে তো আর মানুষ নাই, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে, কথা বলতে পারতেছে না, কাউরে মুখ দেখাইতে পারতেছে না। তাই আমি বাধ্য হয়েছি আপনাদের সামনে কিছু কথা বলার। এই ঘটনার পরে এই লম্পট চেয়ারম্যানরা যদি আপনারা চেয়ারম্যান হিসেবে মানেন, তাহলে তো আমাদের লজ্জায় শেষ হয়ে যাইতে হবে, মুখ দেখাইতে পারবো না। চেয়ারম্যান হিসাবে আপনারা তারা মানতে পারেন, কিন্তু সে যে ঘটনাটা ঘটাইছে এইটার তো সুষ্ঠু বিচার হওয়া দরকার। বিচার হওয়া দরকার কিনা বলেন আপনারা? তাইলে সেই বিচারের ভার আপনাদের হাতে আমি তুলে দিলাম, আপনারা বিচার করেন। এমপি সাহেব, আমরা তো সাধারণ মানুষ হয়ে কি একজন চেয়ারম্যানের বিচার কি আমরা করতে পারি? অবশ্যই করতে পারি চাচা। ওই চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে, তাই বলি আমাদের গ্রামের মাইয়ের ইজ্জত নিয়ে খেলা করবার আমরা কিছু কইমু না, এটা তো হইতে পারে না। এই তো চেয়ারম্যানের মাইয়ের জায়গায় আমাদের বইনে থাকতে পারতো। এর একটা সঠিক বিচার হইতে হইব চাচা। আমি জানতাম যে আপনারা এর প্রতিবাদ করবেন, এর বিচার আপনারা চাইবেন। এই লম্পট চেয়ারম্যান আপনারা যদি নেতা হিসেবে মানেন,
তাহলে সমস্ত লোকজন আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, পাশের গ্রামের লোকজন কানাকানি করবে। আমরা কোথায় মুখ দেখাবো? আরে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। আমি ঢাকা থেকে আসছি, চলে যাবো আবার ঢাকায়। থাকলাম না আপনাদের পাশে, কি হবে আমার? আমার ভাই নির্বাচনে হারে গেছে, তাতে কি হয়েছে? কোনো দুঃখ নাই তাতে। কিন্তু আমার ভাতিজির সাথে যে ঘটনাটা ঘটছে, আরে একজন সাবেক চেয়ারম্যানের মেয়ে বর্তমান চেয়ারম্যানের কাছে নিরাপদ না। আমার ভাতিজির ইজ্জত দিয়ে খেলা করছে। করবেন না আপনারা বিচার? যদি এই বিচার না পাই, এই গ্রাম ছেড়ে তো আমি চলে যাবই। এই মুখ আমি কোনো দিনও দেখাবো না। করবেন না বিচার? এমপি সাহেব, আপনি এটা কি কইতেছেন? একটা দুশ্চরিত্র চেয়ারম্যানের কারণে আপনি এলাকায় আসবেন না, আর আমরা থাকতে এটা আমরা মাইনে নিব? দরকার পড়লে ওই দুশ্চরিত্র চেয়ারম্যানকে তার পদ থেকে আমরা কালই পদে থেকে বাধ্য করব। আপনার ভাইরে পুনরায় আমরা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করব। তোমরা কি চাও? তাহলে করেন প্রতিবাদ, মিছিল করেন, এই লম্পট চেয়ারম্যানরে পদত্যাগ করতে বাধ্য করেন আপনারা। মানে না, মানব না, লম্পট চেয়ারম্যান মানি না, মানি না, মানব না, লম্পট চেয়ারম্যান মানি না। চেয়ারম্যানের চামড়া, চেয়ারম্যানের চামড়া, এই আমি এসব কি শুনতাছি? মানুষে আমার কি কইতেছে? আব্বা, আব্বা তুমিও কি গ্রামে সবার মতো বিশ্বাস করো যে আমি এরকম একটা কাজ করছি? আব্বা তোমার দোয়া লাগে, আমার কথা একটু বিশ্বাস করো। আমি এরকম কিচ্ছু করি নাই। চেয়ারম্যানের মাইয়া বলছিল আমার সাথে জরুরি কথা আছে, তার কথা শোনার জন্য আমি এখানে আসছিলাম। বিশ্বাস করো আব্বা। আমি তোর আর কোনো কথাই বিশ্বাস করি না। তুই আর কত মিথ্যা কথা কবি? হ্যাঁ, সবাই দেখছে তুই কি করছস। গ্রামে সবাই মিথ্যা কথা কয়, আর তুই একলাই সত্য কথা কস। হ্যাঁ, আর ক্ষমতা পাইয়া তুই এইভাবে বদলাই গেলি। তুমি কি পাগল হয়ে গেছো আব্বা? নিজের ছেলের সম্পর্কে এরকম ধারণা তোমার? আমি আমার ক্ষমতার দাপটে এরকম কাজ করব? তুমি তো খুব ভালো করে জানো এই ক্ষমতাটা আমি চাইছিলাম শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। তুমি আমার ছোটবেলা থেকে ছিল না আব্বা? জীবনে কোনোদিন দেখছো কোনো মায়ের অসম্মান করে আমি একটা কথা বলছি? সে জায়গায় আজকে কোনো কারণ ছাড়া চেয়ারম্যানের মায়ের আমি বাড়ি থেকে তুলে নিয়ে আসবো? আর তোমার মুখ থেকে আমার এই কথা শুনতে হইলো? পৃথিবীর সব মানুষ যদি অবিশ্বাস করে, তারপরে তোমার তো উচিত ছিল আমার বিশ্বাস করা। আমার এইসব কথা কইয়া কোনো লাভ নাই। যা ঘটনার তা তো ঘটাই ফেলাইছস। এখন আমারে তুই যদি নাকি বিশ্বাস করাইতেও পারস, কিন্তু এলাকার লোকজনদের তুই বিশ্বাস করাইতে পারবি না। আমি তোর কই কি, এক কাজ কর, তুই এই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ কর, কালকেই ইস্তেফা জমা দে। আমি ইস্তফা দিয়ে দিব? যে অপরাধ আমি করিই নাই, সে অপরাধের অপবাদ মাথায় নিয়া আমার এত কষ্টে অর্জন করা পদ আমি ছাইরা দিমু? তুমি কি একবার চিন্তা করছো আমি যদি ক্ষমতা থেকে সইরা দাঁড়াই, তাহলে ওই চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাই কি করবো? ওরা মিললে আর দ্বিগুণ অত্যাচার শুরু করবো তোমার উপরে। ও, বুঝতে পারছি, ক্ষমতা তোমার আগলায় ধরছে। সেই ক্ষমতার থেকে তুমি বাইর হইতে পারতা না। ক্ষমতায় তোমারে গ্রাস করে ফেলাইছে, সেই জন্যই তুমি এই রকমের একটা কাজ করতে পারছো। তুমি আবারও আমার ভুল বুঝতেছো আব্বা। আমি আমার নিজের জন্য তো ক্ষমতা রাখতে চাই নাই। ক্ষমতা আমি আমার কাছে রাখতে চাইছি তোমাদের জন্য, যেন তোমাদের উপরে কেউ কোনোদিন আঘাত করতে না পারে। তোমার জন্য যদি কোনো কিছুই না চাও, তাহলে এই ক্ষমতাটা ধরে রাখার কি লাভ? হ্যাঁ, আমি তোর বাপ হয়ে আদেশ করতেছি, তুই কালকের মধ্যে গ্রামে সবাইরে লইয়া তারপরে ইস্তেফাটা জমা দিয়াতে। ঠিক আছে, তুমি আমার জন্মদাতা পিতা হইয়া যেহেতু আমার উপর ভরসা রাখতে পারলো না, আমার বাবা হইয়া যেহেতু তোমারও মনে হইল আমার চরিত্র খারাপ, তাহলে এতগুলো মানুষের দায়িত্ব আমার উপরে থাকা উচিত না। আমি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবো। তোমার কথা মতো আমি কালকে ইস্তফা দিয়ে দিব। যদি পারো আমার মাফ করে দিও আব্বা। ক্ষমতা নিয়ে ব্যস্ত,
মান সম্মান আছে। আমরা নতুন করে কিছু শুনতে চাই না, আমাদের দাবি একটাই, তোমার পদত্যাগ। কি করবি না? আপনারা ভয় পেন না, আজকাল নতুন করে কোনো জ্ঞান আমি আপনাদেরকে দিব না। আমি এলাকার চেয়ারম্যান হয়েছিলাম আপনাদের জন্য, আপনাদের উপরে হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা আমার চেয়ারম্যান বানাইছিলেন। আর সেই আপনারাই যদি আজকে আমার আর সহ্য করতে না পারেন, তাহলে আমিও আর চেয়ারম্যান পদে থাকতে চাই না। এই যে এইটা আমার ইস্তফাপত্র, আমি আমার ইস্তফা লেখা নিয়ে আসছি, এর মধ্যে আমার সইও করা আছে। আমি এখনই টিওনি অফিসে যাইয়া আমার ইস্তফা জমা দিয়ে দিব। কারণ চেয়ারম্যান সাহেব, ক্ষমতা ছাড়া কি এতই সোজা? আপনি তো কোনো অন্যায় করেন নাই, তাহলে তাহলে কেন আপনি ক্ষমতা ছাইরা দিবেন? তাই মিয়া, তুমি কি কইতেছো? যেই ব্যক্তি আমাদের সাবেক চেয়ারম্যানের মেয়েরে অপদস্থ করছে, তুমি তার পক্ষ নিয়ে কথা কইতে চাও? এই ওই মাথা নষ্ট হয়ে গেছে, সবাই যাতে ধরো ধর। খবরদার, কেউ যদি আমার দিকে এক পাগায় আসে, এই লাঠি দিয়া বাড়ি মেরে আমি তার মাথা 2 খণ্ড করে ফেলবো। আইজ আপনাকে সবাই দিয়ে সত্য ঘটনা জানতে হইব। আপনারা যারে চরিত্রহীন বলে গালিগালাজ করতেছেন, সে কি আসলে চরিত্রহীন নাকি চরিত্রহীন না, সে আসল ঘটনা আপনাদেরকে এখন আমি বলবো। ভাইজান, আজকে যে চালটা দিলাম, চালটা কেমন হইলো? এতদিনে তুই আমার ভাইয়ের মতো একটা কাম করছিস। ওই পোলারে তো কোনো কিছু দিয়ে আটকাতে পারতেছিলাম না। এইবার যে নাটকটা আমরা সাজাইছি, আর বাড়াইতে পারবো না। গ্রামের লোকজন আমাকে পক্ষে সবাই চলে আসছে। তারপর ভাইজান, গ্রামের লোকদেরকে আরেকটু খেপা দিতে হইব। মানে গ্রামের প্রত্যেকটা মানুষের সামনে ওরা এমন পদস্থ করতে বলছে, লজ্জায় ও কোনো জায়গায় মুখ না দিতে পারে। গ্রামের লোকজন অলরেডি আমাকে পক্ষে চলে আসছে, চেয়ারম্যানের বিরুদ্ধে কথাবার্তাও শুরু করছে। এখন শুধু অপেক্ষা ক্ষমতা পাওয়ার। ক্ষমতাটা একবার শুধু পাই, তারপরে চাষার বাচ্চারে আমি যদি আমার পায়ে না ফেলাইতে পারি, আমার নাম আতিকুল না। ভাইজান, তুমি আমার মনের কথাটা খুঁজছো। তুমি জানো ও চেয়ারম্যান হওয়ার পর কি করছে? মানে আমার তো ক্ষমতা নিচ্ছে, আমার দখলকৃত যত সম্পত্তি, যত জমি জমা ছিল, সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এমনকি একটা পুকুর ছিল, পুকুরটা পর্যন্ত নিয়ে গেছে। আমি তো ওরে ছাড়ুম না, আমি ওরে মাইরা ফেলুম ভাইজান, আমি ওরে মাইরা ফেলুম। যত যাই হোক না কেন, টিনার দিকে কিন্তু খেয়াল রাখিস। টিনার আব্বা আমার খুব একটা ভালো লাগে নাই, যে কোনো সময় পোলার পক্ষ নিয়ে আমাকে বিরুদ্ধে যেতে পারে। না ভাইজান, ও এই বিষয়ে বেশি সাহস পাইব না। আর যদি সাহস করো, তাহলে ওর আমি মাটিতে পুঁইতা ফেলতে দ্বিতীয়বার ভাববো না। এইসব আপনারা কি বলতেছেন? এতদিন যা ঘটছে সব আপনাকে চক্রান্ত, মানে নিজের স্বার্থের জন্য আপনারা নিজের মাইয়ারও পর্যন্ত ছাড়েন নাই। কাজটা কিন্তু আপনারা ঠিক করেন নাই। আরে শুধু তো চেয়ারম্যান না, চেয়ারম্যানের লগে লগে ম্যাডামেরও ইজ্জত নিয়ে কিন্তু গ্রামের মানুষ নানান ধরনের কথা বলতেছে। সেই দিকে কি আপনাকে খেয়াল আছে? এই, তুই আমাকে মধ্যে কথা বলতেছিস কেন? সাহস তো কম না? থাপ্পড় দিয়া দাঁত ফালাই দেবো কিন্তু একদম। যা নিজের কাছে যা। মারেন, যত বেশি আমার মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি উচিত কথা বলতে ভয় পাই না। একটা মাইয়া মানুষের সবচাইতে বড় সম্পদ হইল গিয়ে তার ইজ্জত। আপনার মাইয়ার ইজ্জত নিয়ে আপনারা সিনেমিনি খেলছেন, এইটা আমি মাইনা নিতে পারতেছি না। এইটা আমার পক্ষে মানা সম্ভব না। তুই তো অনেক কথা শিক্ষা গেছিস রে। দেখছো ভাইজান, অনেক কথা শিক্ষা গেছে। মাইয়া তো আমার মাইয়ার ইজ্জত গেলে তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি ক্ষমতার জন্য আমার মায়ের ইজ্জতে মাটির নিচে পুঁতা ফেলতে পারি। তারপরও আমার ক্ষমতা দরকার। আমাকে দুই ভাইয়ের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আছে? ক্ষমতার জন্য আমরা কত দূর যাইতে পারি তুই কি জানো সেটা? আর ক্ষমতাবান মানুষরা ক্ষমতার জন্য আপন পর কিছুই কিন্তু দেখে না।
এই যা, নিজের কাজে যা। যামু, অবশ্যই যামু। তা আমি কইতেছি, আমি 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 বিষয়টা ম্যাডামরা বলবো। ম্যাডামের অবশ্যই জানা উচিত যে তার চাচা এবং তার বাপ মিলা তারে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে। অবশ্যই যাবো, আমি অবশ্যই জানাবো। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই হলি গিয়া আমার চাকর, আমার চাকর, আমারটা খায়া বয়া বড় হইছস। এই কথাটা যেহেতু তুই শুনা গেছস, কাক পক্ষীয় যেন টের না পায়। যদি টের পায়, তোরে কিন্তু আমি মাইরা ফেলবো। আর তুই ভালো করে জানোস এই গ্রামের মাটিতে কোন কোন জায়গায় লাশ পইরা রয়েছে। লাশ পুঁতা রাখছি আমি। অতএব মুখটা একদম বন্ধ। যা, যা কান থেকে। মাসুদ, এই পোলা আমাকে খায় আমাকে পরে, এ হঠাৎ করে ওই চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা কইতেছে। ভেতরে কোনো কারণ আছে? তার মানে পুরো ঘটনাটাই আমাদের সাবেক চেয়ারম্যান আর সাবেক এমপি সাহেবের সাজানো নাটক। হ, সব কিছু তাকে দুই ভাইয়ের সাজানো নাটক। এই, আমরা তোমার কথা কেমন বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি তো চেয়ারম্যানের লোক, আর তুমি এখন এসে এই সমস্ত কথা কেন কইতাছো? আমি আমি এতদিন চেয়ারম্যানের সাথে থেকে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। ওই চেয়ারম্যান নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য নিজের মাইয়ার ইজ্জত বিলায় দিত দ্বিধাবোধ করে না। আমি ওই চেয়ারম্যানের সাথে থেকে অনেক অন্যায় করছি। শেষের দিকে এসে আমি চেয়ারম্যানকে অনেক বুঝাইছি, কিন্তু সে আমার কোনো কথা শোনে নাই। আর এদিকে আমাকে যে চেয়ারম্যান, আবির চেয়ারম্যান, সে একজন নিরপরাধ মানুষ, সে একজন ভালো মানুষ। তারে বানায় অনেক কথা বলছি, আজে বাজে কথা বলছি, সব মিথ্যা কথা, সব ঘটনা সাজানো, সব দোষ হলে ওই চেয়ারম্যান আর তার ভাইয়ের। আপনারা সবাই এখন সত্যটা জানলেন তো? এরপরও কি আমারই দোষারোপ করবেন? আমি সেই প্রথম দিন থেকেই আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ক্ষমতার লোভে ওই চেয়ারম্যানের পরিবারের মানুষজনগুলো যে কত নিচে নামতে পারে। ওই চেয়ারম্যানের পরিবার মানুষজন বছরের পর বছর কত অন্যায় অত্যাচার আপনাদের উপরে করছে, আর ওই লোকগুলা হঠাৎ কইরা এত দরদি হয়ে উঠলো, এত ভালোবাসা আপনাদের জন্য। আমি কিন্তু তখনই সব কিছু বুঝে ফেলছিলাম। কিন্তু আপনারা তো তাদের পিছনে দৌড়ায় বেড়াইছেন, তাদের সব কথা আপনাদের কাছে সত্যি মনে হয়েছে। ওইটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। আমার কষ্টটা কি জানেন? আমি তো আপনাদেরই গ্রামের ছেলে, আপনাদের সাথে তো বড় হয়েছি। আমি যে এতবার কইরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কথা বলার চেষ্টা করলাম, আপনারা কেউ একটাবার আমার কথা পর্যন্ত বলার সুযোগটা দেন নাই। ওই চেয়ারম্যান আর এমপি যা আপনাদেরকে বুঝাইছে, আপনারা সব সুন্দর মতো মাইনা নিয়েছেন তাদের কথা। এই যে আজকে আমি চেয়ারম্যান হয়েছিলাম, এটা তো আপনাদের বিরুদ্ধে অন্যের প্রতিবাদ করার জন্যই হয়েছিলাম। আমরা সবাই একসাথে দাঁড়ায়া, একসাথে কাঁধে কাঁধ মিলায় প্রতিবাদ করছিলাম না? অথচ আপনারা এক নিমিষে কেমনে ভুলে গেলেন আমারে আপনারা অবিশ্বাস করলেন, আমার চরিত্র নিয়ে আপনারা কথা কইলেন। ভাই, তুমি আমগো আর দোষ দিও না। আসলেই এখানে কিন্তু আমগো কোনো দোষ নাই। তুমি তো জানোই, ক্ষমতায় আসার পরে সবাই রং বদলায়। আমরাও ভাবছিলাম তুমি হয়তো রং বদলাই হইছো ক্ষমতা পাইয়া, তাই তোমারে অনেক কথা শোনাইছি। কিন্তু এখন আমগো সবার কাছে বিষয়টা একদম পরিষ্কার। আমগো গ্রামের মানুষের সহজ সরল পাইয়া ওই এমপি আর এমপি ছোট ভাই মিল্লা আমগো ধোকা দিছে। আর আমরা এত বড় চাইল্ডটা ধরতে পারি নাই, যার জন্য তোমারে অনেক কথা শুনাইছি, না জেনে না শুনে তোমারে যা নয় তাই বলছি, তোমার মিথ্যা হওয়ার দিছি। কিন্তু এখন ভাই বিষয়টা একদম পরিষ্কার, আমগো গ্রামের উন্নয়নের জন্য তোমারই দরকার। তুমি আমগো আসল চেয়ারম্যান, তাই দয়া করে ভাই আর কিছু মনে রাখো না। আমগো তুমি মাফ করে দাও ভাই। আসলে তোমাদের কারোর এখানে কোনো দোষ নেই, তোমরা তো এগুলো আর বোঝো না। একটা বার মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখো তো, আমি কি এই অল্প দিনের মধ্যে তোমাদের জন্য কিচ্ছু করি নাই?
এই গ্রামের জন্য কি আমি কোনো কাজ করি নাই? লোক দেখানোর মতো কোনো কাজ হয়তো আমি করতে পারি না, কিন্তু যে কাজগুলা তোমাদের জন্য অনেক দরকার, যে কাজগুলো আজকা করলে 5 বছর 10 বছর পরে গিয়া তোমাদের সবার জীবনে ওটার একটা প্রভাব পড়বো, যেই কাজগুলা করলে একটা বাস্তব টেকসই উন্নতি তুমগর হইব, এরকম তো অনেক কিছু আমি করছি এই গ্রামের জন্য। এই গ্রামে একটা মাত্র পানির পাম্প ছিল, সেচ দেওয়ার জন্য ঠিক মতো তোমরা পানি পাইতেছিল না, ফসল নষ্ট হয়ে যেতেছিল। আমি 5টা পানির পাম্পের ব্যবস্থা করছি, গ্রামের কাঁচা রাস্তাগুলো পাকা করার ব্যবস্থা নিছি। এই গ্রামে কোনো স্কুল ছিল না, গ্রামের বাচ্চাদের জন্য স্কুল করার ব্যবস্থা নিছি। গ্রামের যারা অসহায়, যারা কাজ কাম করতে পারে না, তাদের জন্য ভাতার ব্যবস্থা করছি। অথচ তোমরা এসব কোনো কাজই কোনো মূল্যায়ন করলা না। কেন করো নাই জানো? কারণ এখান থেকে তো সরাসরি কোনো নগদ টাকা পাওয়ার ব্যবস্থা হয় নাই। তোমরা খালি যার যার নিজেদের চিন্তাটা করছো, তোমরা খালি চিন্তা করছো আমি কোনো নগদ টাকা পাইলাম কিনা। যেহেতু আমি কোনো দুর্নীতি করি নাই, এজন্য তোমার কারো কোনো নগদ টাকাও দিতে পারি নাই, এজন্য আমার কোনো কাজ তোমাদের কারো চোখেই পড়ে নাই। বাবা আমির, তুমি না আমাকে লজ্জা দিও না। আসলে চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাই এমপি সাহেবের কথা ধোকায় পইরা আমরা তোমাদের ভুল বুঝছি। আর লজ্জা দিও না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এখন বুঝতে পারছি তুমি আমাদের আসল নেতা। কি কও মিয়ারা? এলাকায় সব চেয়ারম্যান আছে নাকি রে? আছে আছে। কোন চেয়ারম্যান? আমির ভাই। আজকে বলো আমির ভাই। আরব করে আমির ভাই। আজকে হয় না আমির ভাই। আজকে বলো আমির ভাই। আমার নেতা তোমার নেতা আমির ভাই আমির ভাই। আমাদের এই সমাজে মাসুদ চেয়ারম্যানের মতো অসংখ্য ক্ষমতালোভী মানুষ আছে, যারা নিজেদের ক্ষমতার দাপটে বারবারই গরিবদের উপর এভাবেই জুলুম এবং শোষণ করে যাচ্ছে। বছরের পর বছর নিরীহ গরিব অসহায় মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। গ্রামের প্রতিটি ঘরে ঘরে এরকম একজন আমির থাকুক, যে হবে ন্যায়ের কণ্ঠস্বর, যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। প্রতিজ্ঞা করুন, আপনি আমি আমরাই হব এক একজন আমির।